তোমাদের জন্য আবারও ব্যাকরণের ক্লাস নিয়ে হাজির হলাম। আজ আমরা আলোচনা করব সমাস অংশটি নিয়ে। আর কথায় বলে সমাস শিখতে লাগে 6 মাস। কিন্তু তোমাদের কথা দিলাম, আজকের এই ভিডিওটি পুরোটা দেখলে সমাস শিখতে তোমাদের আর 6 মাস লাগবে না, কারণ এই ভিডিওয় তোমরা সমাস সম্পর্কে একটা বেসিক ধারণা পাবে। দেখো, বাংলা ব্যাকরণের প্রধান কাজ হলো ভাষাকে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ করে তোলা, আর সেই কাজে অনেকটাই সাহায্য করে এই সমাস। সমাস হলো অনেকটা স্পঞ্জের স্মাইলি বলের মতো। কিন্তু কিভাবে? ধরো, তোমার কাছে একটা স্মাইলি বল আছে, সেটিকে আলতো করে হাতে ধরো, দেখবে সেটি তোমার হাতের তালুর তুলনায় অনেক বড় বলে মনে হবে। এবার যদি সেই বলটাকে জোর করে হাতের মুঠোতে চেপে ধরো, তাহলে দেখবে সেটি খুব সহজেই ছোট হয়ে মুঠোতে চলে এসেছে। আর আবার যদি আলতোভাবে ধরো, তাহলে দেখবে বলটি আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এখানে বলটার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। সমাসও খানিকটা এই রকম। সমাসের ক্ষেত্রে একটা বড় বাক্য বা বাক্যাংশকে চেপে ধরে ছোট বা সংক্ষেপ করে দেওয়া হয়, কিন্তু ওই বাক্যের অর্থটা বা মানেটা কিন্তু তখনও একই থাকে। যেমন একটা গল্প শোনো। আমি আমার দাদার বিয়েতে বউ ভাতের অনুষ্ঠানে খেতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম নতুন বউ একে একে সব আত্মীয় স্বজনদের ঘি মেশানো ভাত পরিবেশন করছে। এবার বৌদি যখন আমার কাছে এসে পৌঁছালো, তখন আমি বৌদিকে বললাম, আমাকে অল্প ঘি ভাত দাও। দেখো, আমি কিন্তু ঘি মেশানো ভাত এইটা না বলে ছোট বা সংক্ষেপ করে বললাম ঘি ভাত। এটাই হলো সমাস। লক্ষ্য করো, বড় বাক্যটা মানে ঘি মেশানো ভাত, এই বাক্যটাতে 3টে বা বলতে পারি একটার বেশি শব্দ বা পদ রয়েছে। কিন্তু এটাকেই যখন আমি ছোট করে বা সংক্ষেপে বলছি ঘি ভাত, তখন দেখো এখানে একটাই গোটা পদ বা শব্দ তৈরি হচ্ছে। আমরা কথা বলার সময় প্রতিদিনই এইরকম অনেক সমাস ব্যবহার করে থাকি। যেমন গঙ্গার জল না বলে বলি গঙ্গা জল, তাল নামক গাছ না বলে বলি তাল গাছ। এই গঙ্গা জল, তাল গাছ, এই সবগুলোই এক একটা সমাস। কি সমাস অংশটা তোমরা বুঝতে পারলে তো? যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর হ্যাঁ, আমি ভবিষ্যতে এইরকম আরও মজাদার মজাদার ব্যাকরণের ক্লাস নিয়ে আসলে তোমরা যাতে সঙ্গে সঙ্গেই সেগুলি দেখতে পারো, তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার আলোচনায় ফিরে আসি। তাহলে সমাসের মোটামুটি একটা ধারণা আমরা পেলাম, আর সেখানে দেখলাম সমাসে কোনো অর্থ পরিবর্তন না ঘটিয়ে অনেকগুলি পদ নিয়ে গঠিত একটা বড় বাক্যকে ছোট করে বা সংক্ষেপে একটি পদে বা এক পদে রূপান্তরিত করা হয়। এই কারণেই সমাস শব্দের অর্থ বা বলতে পারি সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ করা বা এক হওয়া। তবে সমাস শব্দের ব্যাকরণসম্মত অর্থ কিন্তু আলাদা। সমাসের ব্যাকরণসম্মত অর্থ হলো সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ। এই সংক্ষিপ্তকরণ মানে হলো সংক্ষেপ করার প্রক্রিয়া, আর একপদীকরণ মানে হলো এক পদে পরিণত করার প্রক্রিয়া। অর্থাৎ ব্যাকরণের ভাষায় সমাস কি, এটা বলতে গেলে বলতে হবে সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদকে মিলিয়ে এক পদে পরিণত করার নামই হলো সমাস। তাহলে দেখা গেল সমাসের মূল লক্ষ্য হলো পদে পদে মিলন। তবে যে কোনো পদের মধ্যে এই মিলন হয় না, কেবল পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদের মধ্যেই এই মিলন ঘটে। যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে দেখো 3টি আলাদা আলাদা পদ রয়েছে। সিংহ হলো 1 নম্বর পদ, চিহ্নিত শব্দটি 2 নম্বর পদ, আর আসন এই শব্দটি 3 নম্বর পদ। এই পদগুলি প্রত্যেকটি একে অন্যের সাথে অর্থবোধক সম্পর্কের মধ্যে যুক্ত বা আবদ্ধ। এবার এই পদগুলিকে এক পদে পরিণত করলে আমরা লিখতে পারি সিংহাসন। লক্ষ্য করো, দুটোর মানে বা অর্থ কিন্তু একই রয়েছে। সিংহাসন বলতে যা বোঝায়, আর সিংহ চিহ্নিত আসন বলতেও কিন্তু তাই বোঝায়। সিংহ চিহ্নিত আসন এই বড় বাক্যটাকে ভেঙে
বা ছোট করে বা সংক্ষেপ করে আমরা যখন সিংহাসন লিখছি এটাই তখন সমাস হচ্ছে। এই সমাসকে অন্য নামেও ডাকা হয়, সেগুলি হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যদি প্রশ্ন করা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি, তাহলে বলতে হবে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে একটি পদ গঠন করে তাকেই বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন সিংহ চিহ্নিত আসন, এই বাক্যের সিংহ চিহ্নিত এবং আসন এই তিনটি পদ মিলিত হয়ে সিংহাসন এই এক পদে পরিণত হলো। তাই এখানে সিংহাসন শব্দটি হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার জানি সমাস প্রক্রিয়া বা একপদীকরণের জন্য কি কি প্রয়োজন হয়। সমাস প্রক্রিয়া বা একপদীকরণের জন্য প্রয়োজন হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের, আর প্রয়োজন হয় সমস্যমান পদের। যদি প্রশ্ন হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি, তাহলে বলতে পারি সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে বা বর্ণনা করলে যে বাক্যটি বা বাক্যাংশটি পাওয়া যায় তাকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এখানে এই ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। যেমন বিদ্যালয়, এই সমাসবদ্ধ পদকে ভেঙে বা ব্যাখ্যা করলে লিখতে পারি বিদ্যার জন্য আলয়। এখানে এই আলয় শব্দের অর্থ হলো ঘর বা গৃহ, অর্থাৎ এই বিদ্যার জন্য আলয় এই গোটা বাক্যটি বা বাক্যাংশটি হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি তো জেনে নিলাম, এবার আসি সমস্যমান পদে। সমস্যমান পদ কি? উত্তর হলো ব্যাস বাক্যের অন্তর্গত একটি পদকে সমস্যমান পদ বলা হয়। যেমন গঙ্গা জল, এই সমাসবদ্ধ পদকে ব্যাস বাক্যে ভেঙে আমরা লিখতে পারি গঙ্গার জল। এখানে দেখো দুটি পদ আছে, একটি হলো গঙ্গার, অন্যটি হলো জল। এই গঙ্গার এবং জল দুটো শব্দই বা দুটো পদই হলো সমস্যমান পদ। এই সমস্যমান পদ আবার কয়েকটি ভাগে বিভক্ত, এগুলি হলো পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ কি? ব্যাস বাক্যের প্রথম অংশের পদ বা ব্যাস বাক্যের প্রথম দিকের সমস্যমান পদটি হলো পূর্বপদ। পরপদ বা উত্তরপদ কি? ব্যাস বাক্যের শেষাংশের পদ বা ব্যাস বাক্যের শেষ দিকের সমস্যমান পদটি হলো পরপদ। একে অনেকে উত্তর পদও বলে থাকে। এখানে উত্তর শব্দের অর্থ হলো পরে। যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ শব্দটা যেহেতু প্রথমে আছে বা ব্যাস বাক্যের প্রথম দিকে আছে, তাই সিংহ শব্দটি বা সিংহ পদটি হলো পূর্বপদ। আর আসন পদটি যেহেতু ব্যাস বাক্যের শেষের দিকে আছে, তাই আসন পদটি হলো পরপদ বা উত্তরপদ। সমাসের ক্ষেত্রে মূলত পূর্বপদ এবং পরপদের ওপরই বেশি জোর দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ব্যাস বাক্যে পূর্বপদ এবং পরপদ ছাড়াও আরও কিছু পদ থাকে যেটি মাঝখানে থাকে। এখানেও দেখো চিহ্নিত শব্দটি যেহেতু মাঝে রয়েছে, তাই এই মাঝের অংশের পদগুলিকে অনেকে মধ্যম পদ বলে, আবার অনেকে একে সাহায্যকারী পদও বলে থাকে। সমাস কাকে বলে এবং সমাস গঠনের উপাদানগুলি তো জেনে নিলাম, এবার জানি সমাস কয় প্রকার। বর্তমানে বাংলা সমাস মোট 9টি শ্রেণীতে বিভক্ত। এগুলি হলো দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। এই 9টি সমাসের মধ্যে কেবল নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য গঠন করা যায় না। আমরা একটু আগেই জানলাম ব্যাস বাক্যের প্রথম দিকের পদকে পূর্বপদ বলা হয় এবং শেষের দিকের পদকে পরপদ বলা হয়। বাংলায় প্রচলিত এই সমাসগুলির ক্ষেত্রেও দেখা যায় কিছু ক্ষেত্রে পূর্বপদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা তার অর্থকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় পরপদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা তার অর্থকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই অনুসারে সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে, পরপদের অর্থ প্রাধান্য পায়
তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে এবং দ্বিগু সমাসে। পূর্বপদ ও পরপদ অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে, অর্থাৎ বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না বা অর্থকে প্রাধান্য দেওয়া হয় না। আজ এতটুকুই থাক। পরবর্তীতে আমি প্রতিটি সমাস নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওয়।